আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের গণিতের প্রথম অ্যাসাইনমেন্ট আজকে প্রথম অ্যাসাইনমেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? তো সব তো আমার আলোচনা করা সম্ভব না, তার মধ্যে থেকে আমি যেটি আসলে তোমাদের জন্য প্রয়োজনীয় এবং দরকারি সেটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আর মূলত প্রথম, তৃতীয় অধ্যায়, তিনটা অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটা অধ্যায় নিয়েই তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আগেও অনেক ক্লাস করিয়েছি আমি, ক্লাসে কিংবা আমরা যে অনলাইন ক্লাসগুলো দিয়েছি সেখানে অনেক আলোচনা ছিল। তার মধ্যে এই সমস্যাটা, এই দ্বিতীয় অধ্যায়ের মুনাফা আর চক্রবৃদ্ধি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, আমার মনে হয় সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করা উচিত, তাই আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। তো দেখো, আমাদের আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেখানে মুনাফা আর চক্রবৃদ্ধি সংক্রান্ত যে সমস্যাটা দিয়েছে সেটা হচ্ছে, এখানে লিখে দিয়েছি আমি তিনটে জিনিস। দেখো, সঞ্চয় স্কিমের মূলধন P সমান 15,000 টাকা, তারপরে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল N সমান 3 বছর, সঞ্চয় স্কিমের মুনাফার হার R সমান 9%, ঠিক আছে? এটি তোমাদের প্রশ্নে দেওয়া ছিল। এখান থেকে তোমাদেরকে প্রথমে কি নির্ণয় করতে বলেছে, সরল মুনাফার হার যেটা, সেটা আমরা একটু নির্ণয় করে দেখাবো, ঠিক আছে? তোমরা এগুলো সবাই কম বেশি সবাই শিখেছো, জানো, আমি আশা করছি। তো তারপর আমি একটু সমাধান করে দিচ্ছি কিছু জিনিস। তাহলে সরল মুনাফার হার যেটা হবে, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্র, সরল মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই সমান P/N/R, ঠিক আছে? তো আমরা যদি বলি এখানে আরটাকে আমরা একটু সমাধান করে নিতে পারি। দেখো, তোমরা তোমাদের মতো করে সুন্দর করে অঙ্কটা করে নিবে। আমি আমার সুবিধা মতো আমি যেভাবে পারছি সুন্দরভাবে সেভাবে করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? সমান সমান হবে 0.09, এটি হচ্ছে আমাদের মুনাফার হার, ঠিক আছে? আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমরা যে কোনো মুনাফার হার, সরল মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে এগুলো এই পি, আমাদের পি লাগে, এন লাগে আর আর লাগে, ঠিক আছে? তো পি আর এন তো দেওয়া আছে, আরটা পার্সেন্টে দেওয়া ছিল, সেটা থেকে আমি একটু আরেকটু সহজ করে নিয়েছি। আশা করছি তোমাদের সবারই মনে আছে, আমরা অঙ্ক করার সময় এটা আমাদের দরকার হয়, ঠিক আছে? এবার আসো, তাহলে আমরা এখন এই তিনটা মানই পেয়ে গেছি, মানগুলো জাস্ট বসিয়ে দিব। পি এর মান হচ্ছে 15,000, গুণ এন এর মান হচ্ছে 3 বছর, গুণ আর পেয়েছি 0.09, ঠিক আছে? এখন যদি তুমি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে যদি এটা হিসাব করে থাকো, গুণ করো, গুণ করলে আসবে 4,050 টাকা, ঠিক আছে? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ক্যালকুলেটর হিসাব করলে অ্যান্সারটা চলে আসবে। আশা করছি সবাই খাতায় তুলে নিয়েছো কিংবা বুঝে নিয়েছো। তাহলে এটা আমরা সবাই জানি, খুব সহজে আমরা মুনাফা নির্ণয় করতে পারি। এরপর আসো পরবর্তীতে চলে যাই। পরবর্তী কাজ বলেছে, পরবর্তীটা আমি একটু বলতে যাচ্ছি। 3 বছরান্তে তোমাদের প্রশ্নে বলেছে 3 বছর পর অথবা বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু 3 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করব, মূলধন নির্ণয় করতে হলে সময়কাল N সমান 3 বছর ধরে নিতে হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে 3 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের জন্য যে সূত্রটা আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় আমরা কিভাবে নির্ণয় করি তোমরা সবাই জানো। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র C সমান 1 প্লাস C সমান P ইন্টু
ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এটা আমরা সবাই জানি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। ওটা ছিল সরল মুনাফা নির্ণয়ের সূত্র, আগেরটা I সমান PNR, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সবগুলো মানই আছে, আমরা শুধু মানগুলো বসিয়ে দিব। এখানে ছিল 15,000, 1 প্লাস আর এর মানটা আমরা বের করে নিয়েছিলাম, বাংলায় লিখে দিচ্ছি। আর এর মানটা হচ্ছে 0.09 হোল টু দি পাওয়ার 3 বছর, মানে n এর মান 3। ঠিক আছে, এখন যদি তুমি এত টাকা, এখন যদি তুমি হিসাব করে নাও, $1.09 হোল টু দি পাওয়ার 3 টাকা, কারণ একের সাথে 0.09 যোগ করলে আসবে 1.09। ঠিক আছে, এখন যদি আমরা ক্যালকুলেটর আমাদের সবারই আছে, ক্যালকুলেটরে এই মানটাকে 3 বার গুণ করে এই মানটার সাথে গুণ করলে আমরা ফলাফল পেয়ে যাবো। তাহলে আমাদের ফলাফল আসবে 19425। সরি, আমি বাংলায় লিখে ফেলতেছি, ইংলিশে লিখে ফেলতেছি, বাংলায় দেখো। এক 9,425.435 টাকা। ঠিক আছে, এটাই হবে আমাদের নিম্ন চক্রবৃদ্ধি মূলধন। 3 বছরান্তে যে চক্রবৃদ্ধি মূলধন আমাদের পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে, তোমরা বুঝতে পারবে, 19,425.435 টাকা। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। খাতায় একটু তুলে নিবে। ঠিক আছে, এরপর আসো, আমরা এখন 3 বছর অঙ্কে তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেখানেই দেখতে পাবে প্রশ্নগুলো আছে একের পর এক। আমি আর প্রশ্নটা লিখিনি, আমি শুধুমাত্র সমাধানটা তোমাদের একটু করে দিচ্ছি কিংবা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 3 বছর অঙ্কে যদি চক্রবৃদ্ধি মূলধন আমাদের এইটা হয়, তারপর পরবর্তী একটা প্রশ্ন আছে, দেখো পরবর্তী যে প্রশ্নটা করেছে, এই সবগুলো ডাটা ঠিক থাকবে। পরবর্তী প্রশ্ন বলেছে যে 3 বছর পর মুনাফা কত। ঠিক আছে, 3 বছর পর চক্রবৃদ্ধির মুনাফা কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আবার 3 বছর পর যদি চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সময় 3 বছরটা কি কি থাকবে। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা সবাই জানি, সেটাই আমরা ব্যবহার করে এখানে কাজে লাগাবো। ঠিক আছে, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা 3 বছর রান্তে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে, চক্রবৃদ্ধি মুনাফা যে সূত্রটা, সেই সূত্রটা আমরা লিখব P into 1 plus R whole to the power n minus P। ঠিক আছে, আশা করছি তোমাদের সূত্রগুলো সবারই মনে আছে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, P into 1 plus R whole to the power n minus P। ঠিক আছে, তাহলে এখন আমরা শুধুমাত্র মানগুলা এই এতটুকু, তোমরা একটা সহজ হিসাব দেখো, এতটুকুর হিসাব কিন্তু আমরা করে ফেলেছিলাম। P এর মান ছিল 15,000, ঠিক আছে, 1 প্লাস আর এর মান ছিল 0.09 হোল টু দি পাওয়ার 3 মাইনাস পি এর মান, আবার পি এর মান 15,000টা বিয়োগ হবে। ঠিক আছে, এখন আমরা এই জিনিস হিসাব করে পেয়েছিলাম কত, আশা করছি তোমাদের সবার মনে আছে, খাতায় তোলা আছে, 19,425, 19,425.435 বিয়োগ 15,000 টাকা। ঠিক আছে, এখন শুধুমাত্র এই দুটো জিনিস বিয়োগ করবা। বিয়োগ করলে ক্যালকুলেটরে যদি আমরা বিয়োগ করে থাকি, বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসবে 4,425.435, 4,425.435 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা। 3 বছরান্তে যে চক্রবৃদ্ধি মুনাফা বলেছিল সেটাই হচ্ছে এটা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমি আরেকবার একটু বলছি,
এগুলো তোমাদের ডাটা দেওয়া ছিল, সঞ্চয় স্কিমের মূলধনের মান দিয়েছিল, সময়কাল দিয়েছিল, আবার মুনাফার হার দিয়েছিল। এই তিনটে জিনিস দিয়ে আমরা ফুল অঙ্ক করতে পারবো, সবগুলো জিনিস আমাদের কাজে লাগাতে পারবো। ঠিক আছে, সেখান থেকে শুধুমাত্র মুনাফার হারটাকে আমি আরেকটু সহজ করে নিয়েছি, পার্সেন্টটা উঠিয়ে নিয়েছি, সেটা তোমরা সবাই জানো কিভাবে করতে হবে। এরপর আমি সরল মুনাফা আয় সমান PNR সেই মানটা বের করেছিলাম 4050। এরপরে বলেছি যে 3 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করতে। মূলধন নির্ণয়ের সূত্র আমাদের সবাই জানা ছিল যে চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় C সমান P × 1 + R হোল টু দি পাওয়ার n। ওই সূত্র কাজে লাগিয়ে কিছুক্ষণ আগে এই মানটা পেয়েছিলাম। ঠিক আছে, আর এখন যেটা দেখিয়েছি সেটা বলেছে 3 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা। আগেটা ছিল 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এখন হয়েছে 3 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি P × 1 + R হোল টু দি পাওয়ার n - P, মানে এই চক্রবৃদ্ধির যে মূলধনটা পেয়েছিলাম সেটা থেকে আসল মানে P এর মানটা বিয়োগ করলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা পাওয়া যাবে। ঠিক আছে, সেটাই করেছি। দেখো ওখান থেকে মুনাফা আসলটাকে বাদ দিয়ে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটাই ছিল আমাদের মূলত যে কাজটি করার, আমি যতটুকু আসলে করাতে চেয়েছিলাম সেটা। এখন তোমাদের পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো আমি পরের প্রশ্নটাতে আবার চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলেছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে। 3 বছরান্তে আমরা অথবা যে নির্দিষ্ট সময়টা দিয়েছিল সেই সময়ে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো আমরা সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি করতে যাই, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটাকে যদি আমরা করতে যাই, পার্থক্য সমান, তাহলে আমাদের সরল মুনাফাটাকে কাজে লাগাতে হবে। আমরা প্রথমেই পেয়েছিলাম সরল মুনাফা ছিল 4050 টাকা, সেটা থেকে একটু আগে যে চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি 4425.435, সেটাকে বিয়োগ দিতে হবে 435 টাকা। ঠিক আছে, এটাকে বিয়োগ করতে হবে। পার্থক্য নির্ণয় করলে, বিয়োগ করলে তোমরা সবাই তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ব্যবহার করে বিয়োগ করবা। বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 375.435, 375.435 টাকা। ঠিক আছে, এগুলো আমাদের নির্ণয় অঙ্কগুলো ছিল। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগের যে প্যাটার্নের যে চ্যাপ্টারটা, সেই প্যাটার্নের চ্যাপ্টার আমি তোমাদেরকে অনেক আলোচনা করেছি। তারপর তৃতীয় অধ্যায়ে যে পরিমাপ নিয়ে সেটা নিয়ে অনেক আলোচনা করেছি। এই অধ্যায়টাও কিছু আলোচনা ছিল, আর কিছু অংশ বাদ ছিল, সেজন্য এই অধ্যায়ে এই অংশগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করছি, কারণ এটাই তোমাদের জন্য বেশি দরকারি ছিল। এগুলো এই জিনিসগুলোর আলোচনা আমরা তেমন একটা করতে পারিনি। ঠিক আছে, তাই এটা নিয়ে আলোচনা করলাম। তো আমরা সবসময় তারা আমাদেরকে কি কি জিনিস সূত্রগুলা মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো হচ্ছে বেশি সূত্র না, 3টা সূত্র। আয় সমান PNR, তারপরটা ছিল C সমান P × 1 + R হোল টু দি পাওয়ার n, তারপরটা ছিল এটা হচ্ছে সরল মুনাফা নির্ণয় সূত্র, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র, আর আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্রটা আমরা কি বলেছিলাম, চক্রবৃদ্ধি যে মূলধন নির্ণয় যে সূত্রটা ছিল সেটা থেকে আসল বিয়োগ দিলে পাওয়া যাবে, মানে P × 1 + R হোল টু দি পাওয়ার n - P। ঠিক আছে, এই 3টা সূত্র যদি তুমি মুখস্থ করে ফেলো, কিংবা আর কোনটা দিয়ে কোন সূত্র দিয়ে কোনটা ব্যবহার করতে হবে, কোন সূত্র কোথায় ব্যবহার করতে হবে, সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আমার মনে হচ্ছে, আশা করছি তোমাদের এই 3টা সূত্র যদি শিখে ফেলো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা সহজে অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজেই করতে পারবে। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তার পরবর্তীতে দেখো শেষে একটা প্রশ্ন বলেছে যে আমরা যে 2 ধরনের মুনাফার কথা বলেছি, একটা সরল মুনাফা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, তুমি যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে কোনটা আমাদের জন্য বেশি সুবিধাজনক? আমরা মুনাফা বলতে বুঝাই আমরা ব্যাংকে যে টাকাটা জমা রাখি সেই টাকাটা হচ্ছে আসল টাকা আমাদের। ঠিক আছে, সেটা ব্যাংক জমা রেখে
আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর টাকাটা ফেরত দেয়, আবার টাকাটার সাথে কিছু অতিরিক্ত টাকা ওরা আমাদেরকে ফেরত দেয়। ঠিক আছে, সেটা ছিল আমাদের সঞ্চয়কৃত টাকা বা আমরা যে মূলধন বা মুনাফা, যে আমরা যে মুনাফা বলি সেই মুনাফা। ঠিক আছে, মানে আমার টাকার বাহিরেও আমি অতিরিক্ত কিছু টাকা পাচ্ছি। তো এটা শেষ, এটা হচ্ছে মুনাফাটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সরল মুনাফা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, তো সরল মুনাফাটা হচ্ছে ওই মুনাফাটাতে তুমি প্রত্যেক বছর অতিরিক্ত টাকাটা পাবা না, তুমি যে নির্দিষ্ট সময়ের জন্য রেখেছো, মনে করো তুমি 3 বছরের জন্য রেখেছো, 3 বছর পর একটা টাকা অতিরিক্ত একটা টাকা পাবা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হবে তুমি 3টা বছরের প্রত্যেক বছরে এক্সট্রা কিছু টাকা পাবা, সেই টোটাল টাকাটা একসাথে যোগ হবে। তাহলে আমরা কি বলতে পারি আমাদের জন্য বেশি সুবিধাজনক কোনটা? চক্রবৃদ্ধি মুনাফা যেটা, সেটা মানে আমরা প্রত্যেক বছরই অতিরিক্ত কিছু টাকা পেয়ে যাচ্ছি আমার আসল টাকার সাথে। কিন্তু সরল মুনাফা শুধুমাত্র একটা বছর, মানে নির্দিষ্ট যে 3 বছর, সেই 3 বছর পরে একটা টাকা পাবো। আর চক্রবৃদ্ধি মুনাফা প্রত্যেক বছরই টাকাটা পেয়ে যাবো। তাহলে আমাদের জন্য বেশি সুবিধাজনক হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এটা নিয়ে এটা নিয়ে তোমাদেরকে বলা হয়েছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার আজকের আলোচনা থেকে হয়তো কিছু তোমাদের অনেক কিছু শেখা হবে, জানা হবে, বোঝা হবে। সেভাবে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করে ফেলবে। আশা করছি সবাই তৈরি করতে পারবে। পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।